ও যুবক, তুমি তো খালিদ বিন ওয়ালিদের মতো তুমি মুজাহিদ হইবা। ও যুবক, তুমি হাসান বিন সাবিতের মধ্যে পাওয়ারফুল একজন সাহাবীর মতো পাওয়ারফুল একটা যুবক হইবা। যেই যুবকের কাঁধে খালিদ বিন ওয়ালিদ কত বড় যুবক ছিল, খালিদ বিন ওয়ালিদের কত পাওয়ার ছিল, খালিদ বিন ওয়ালিদ কত বড় পাওয়ারশীল লোক ছিল, কত শক্ত একটা যুবক ছিল জানেন আপনি? আল্লাহর রাসূল নিজের হাতে চিঠি লিখেছে ফারস্যের দরবারে। আল্লাহর রাসূল নিজের হাতে চিঠি লিখেছে রোমানের দরবারে। রোমানের বাদশার হাতে যখন চিঠি গেছে, ফারস্যের বাদশার হাতে যখন চিঠি গেছে, রোমানের বাদশা চিঠিটাকে সম্মান করেছে, চিঠিটাকে ছিঁড়ে নাই, সম্মান করে রোমানের বাদশা 10 জন 20 জন 40 জন লোক পাঠাইছে, এই মুহাম্মদ আমাকে কালিমার দাওয়াত দিয়েছে, যাও মুহাম্মদকে দেখে আসো, মুহাম্মদের চলা চরিত্র দেখে আসো, সে নাকি আল্লাহর রাসূল, তাকে পরীক্ষা করে আসো। সে চিঠিটাকে ছিঁড়ে নাই রোমানের বাদশা। রোমানের বাদশা চিঠিটাকে সম্মান করেছে, রাসূলের দেওয়া চিঠি। কিন্তু ফারস্যের বাদশা, ইরানের বাদশা, সেই সময় ফারস্যের রাজধানী ছিল ইরানে, ফারস্যের রাজধানী ছিল ইরানে। ইরানের বাদশা, ফারস্যের বাদশা, ফারস্যে গুনগুন রাষ্ট্র ছিল, ফারস্যে সৌদি আরব ছিল, ফারস্যে ইরান ছিল, ফারস্যে ইরাক ছিল, ফারস্যে সিরিয়া ছিল, ফারস্যে ফিলিস্তিন ছিল, ফারস্যে লেবানন ছিল, ফারস্যে জর্ডান ছিল, ফারস্যে এই সব রাষ্ট্রগুলো ফারস্যের রাজত্বে ছিল। সব মিলাইয়া একটা রাষ্ট্র ছিল, একটা বাদশা ছিল। ফারস্যের বাদশার কাছে যখন রাসূলের দেওয়া চিঠি গেল, রাসূলের দেওয়া চিঠি যখন গেল, পাঠাইলো, রাসূলের চিঠিটাকে সে পড়েছে, কালিমার দাওয়াতের চিঠিটা পড়ে চিঠিটাকে টুকরা টুকরা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলবেন না? চিঠিটাকে টুকরো টুকরো করেছে। চিঠিটাকে টুকরো টুকরো করার পরে চিঠিটাকে মাটিতে ফেলে দিয়েছে। সাহাবায়ে কেরাম যারা রাসূলের দূত হিসাবে ফারস্যের বাদশার কাছে গিয়েছিল, এ ফারস্যের বাদশাহ, তুমি কার চিঠি ছিঁড়েছো জানো কিনা? এটা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের কলিজার টুকরা নবী, সেই নবী তোমাকে কালিমার দাওয়াত দিয়েছে, নবীর কালিমার দাওয়াতের চিঠিটা তুমি সরে ফেলেছো। হে পারস্যের বাদশা, এই চিঠির টুকরাগুলো আমি রাসূলের হাতে দেব, আমার রাসূল কষ্ট পাবে। তুমি যদি চিঠিটা না ছিঁড়ে আমার হাতে দিতা, তাহলে আমি রাসূলের হাতে দিয়ে দিতাম, প্রত্যাখ্যান করতে কালিমার দাওয়াত আমার কষ্ট ছিল না। কিন্তু চিঠিটাকে ছিঁড়ে ফেলেছো, এই চিঠিটাকে ছিঁড়ার পদ্ধতি তোমারও ভালো হবে না, এই চিঠিটাকে ছিঁড়ার পরিণতি তোমার ভালো হবে না। আমার নবীজির হাতে যখন এই চিঠিটা, ফারস্যের বাদশার চিরা চিঠিটা যখন আল্লাহর রাসূলের হাতে দেওয়া হলো, আল্লাহর রাসূল চিঠিগুলো দেখে টুকরাগুলো জোড়া দেয়, আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, ও আমার সাহাবায়ে কেরাম, আমার এই চিঠিটাকে ফারস্যের বাদশা যত টুকরা করেছে, এই ফারস্য তত টুকরা হবে। বলেন না সুবহানাল্লাহ? ফারস্য কয় টুকরা হিসাব করেন তো, কুলাইতে পারবেন? আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে, ফারস্য ভেঙে টুকরো টুকরা হয়ে গেছে। ফারস্য ভেঙে ইরান হইছে, ফারস্য ভেঙে ইরাক হইছে, ফারস্য ভেঙে লিবিয়া হইছে, ফারস্য ভেঙে সিরিয়া হইছে, ফারস্য ভেঙে ফারস্য ভেঙে মিশর হইছে, ফারস্য ভেঙে সৌদি হইছে, ফারস্য ভেঙে লেবানন হইছে, ফারস্য ভেঙে ফিলিস্তিন হইছে, ফারস্য ভেঙে বর্তমানে ইসরায়েল হইছে। ফারস্যটাকে আল্লাহর রাসূলের চিঠি যত টুকরা করেছে, ফারস্য ভেঙে তত টুকরা হয়েছে। আমার রাসূলের দেওয়া বদদুয়া আর রাসূলের মনের কষ্ট আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আল্লাহর রাসূলের চিঠিটাকে যেইভাবে টুকরো টুকরো করেছে, ফারস্যের রাজধানী টুকরো টুকরো হয়েছে, ফারস্য পুরাটা টুকরো টুকরো হয়ে বর্তমানে রাষ্ট্রে রাষ্ট্রে ভাগ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? খালিদ বিন ওয়ালিদ কে বলেছিলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলেছিলেন, আমি দুনিয়াতে নাও থাকতে পারি, কিন্তু ফারস্যের পতন তোমাদের হাতে হবে। ও উমর, ও আলী, ও ওমর, ও আলী, ও খালিদ বিন ওয়ালিদ, ও আব্বাস, শোনো, তোমরা দেখতে পাইবা ফারস্যের বাদশার মুকুট আমার মদিনায় আসবে। বলেন না সুবহানাল্লাহ? এই যুবক শোনো, খালিদ বিন ওয়ালিদ কেমন যুবক ছিল! ফারস্যের রাজধানী এই ফারস্যের বাদশাকে মাসের পর মাস সৈন্যবাহিনী নিয়ে গ্রাও করে রেখেছিলেন, মাসের পর মাস খানা
দানা দানা পানি চতুর্দিকে গ্রাউ করে বন্ধ রেখেছিলেন। পারস্যের বাদশাহ পলায়া রোমানের বাদশার কাছে যাইতে বাধ্য হয়েছে। পলায়া স্বর্ণ হীরা মণি মুক্তা নিয়া গোপনে পলায়া গেছে। আর পারস্যের বাদশার যে মুকুটটা ছিল, আল্লাহর রাসূল বলেছিলেন মদিনায় যাবে, খালিদ বিন ওয়ালিদ সেই মুকুটটা নিয়া মদিনায় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের মতো যুবক হও, বাবা খায়ও না, কি খায়ও না, বিড়িও খায়ও না, বাবাও খায়ও না। যদি খাও আর আবার যদি হাসি না হয়, কি দৌড়ানি দিলে বাতাসেই ফালাইয়া দিল, কথা কয় না। এইবার তো বাইসা গেছেন, হাসিটা আবার আসলে আপনি কি দৌড় দিতে পারবেন? বাবা খুঁড়া দৌড় দিতে পারে? নাই, দৌড় দিয়ে পড়ে যায়, ও তো শরীরে এনার্জি নাই। আপনার বুকটা হবে কার মতো? খালিদ বিন ওয়ালিদের মতো, ইবনে আব্বাসের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো। এই যুবক, আমরাই ইসলামকে সংসদ ভবনে পৌঁছাবো। হাসিনা ইসলামকে নর্দমায় ফেলে দিয়েছিল, মুসলিমকে নর্দমায় ফেলে দিয়েছিল, আলেমদেরকে জেলখানায় ভরেছিল, হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় ভরেছিল, ইসলামপন্থী আলেম নেতাদেরকে জেলখানায় ভরে দিয়েছিল। আমরা চাই বুবু আসো, আমরা খেলবো, কথা কয় না, কথা কন না কেন? বুবু আসো, আমরা খেলবো, আমরা খেলবো। আমরা মুসলমান জাতি কোন পারস্যের বাদশাকেও ভয় পাই নাই, রোমানের বাদশাকেও ভয় পাই নাই। এই ব্রিটিশের বিরুদ্ধে আমরাই যুদ্ধ করেছি, বুড়ে মর্দের বিরুদ্ধে বাঙালি মুসলমানরাই যুদ্ধ করেছে। হে হে ম্যাডাম হাসিনা পলায়া গেছো, আহো একটু খেলবো। তোমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, তুমি মরবা, তোমার কবরটা বাংলাদেশে হবে না, তোমার কবর দাদার কোথায়? দেশে না, দাদার শ্মশানে, কথা কয় না, কোন জায়গায়? বুবু হাসিনা কোথায় গেলা তুমি পলাইয়া, 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 ম্যাডাম হাসিনা কোথায় গেলা তুমি পলাইয়া, লেডি হাসিনা কোথায় গেলা তুমি পলাইয়া। আলেমদেরকে জুলুম কইরা কারাগারে ভরিলা, গুম খুন আর নির্যাতনে কত আলেম মারিলা, ঠিক না বে ঠিক জোরে বলা? আহা, নেতাদেরকে জুলুম কইরা কারাগারে ভরিলা। সাইদি সাহেব কত বড় আলেম ছিলেন, আল্লামা সাইদি কত বড় আলেম ছিলেন, কত বড় জানেন? কত রাষ্ট্রের ভাষা উনি পারতেন। ওনাকে ইনডিকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। কি দিয়ে? ইনডিকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। ইনডিকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, পরিকল্পিতভাবে ভারতের কথায় তাকে মেরে ফেলা হয়েছে। মুফতি আমিনী সাহেবকে মেরে ফেলা হয়েছে। এইভাবে আলেমদেরকে মাইরা মাইরা চাইছিল যে এই দেশটাকে আলেম শূন্য করলে এলেম শূন্য হবে, মাদ্রাসা শূন্য হবে, মসজিদ শূন্য হবে, ভারতের দাস হইতে আর বেশি দিন লাগবে না। এই জন্য আলেমদেরকেও মারছে, ঠিক না বে ঠিক জোরে বলে? আলেমদেরকে জুলুম কইরা কারাগারে ভরিলা, গুম খুন আর নির্যাতনে কত আলেম মারিলা। জনগণকে জুলুম কইরা কারাগারে ভরিলা, গুম খুন আর নির্যাতনে জনগণকে মারিলা। আমরা তো দেশেই আছি, আমরা তো দেশেই আছি, আছি না নাই? কথা কয় না, আছে? হাসিনা আছে নাকি? ম্যাডাম আছে নাকি? আমরা তো দেশেই আছি, আলেমরা তো দেশেই আছে, আলেমরা তো দেশেই আছে। তুমি দাদার কাছে গেলা চলিয়া, বুবু হাসিনা কোথায় গেলা তুমি পলাইয়া, বুবু হাসিনা কোথায় গেলা তুমি পলাইয়া। বাবার বলে মগের মুল্লুক এই দেশটাকে বানাইয়া, যখন তখন চারে তারে ধরে ধরে মারিলা, ঠিক নেবে ঠিক জোরে বলা? যখন ইচ্ছা তখন মারছে, যখন ইচ্ছা তখন ধরছে, যারে ভাল লাগছে তাকে ধরছে, যারে ভাল লাগছে তারেই ছাড়ছে। এটা হইল ম্যাডাম হাসিনা, কথা কয় না?
অনেকে সাইডে বাইডে শুনতেছে আর রাগ করতেছে আর দাঁত কামড়াইতেছে, তো পাগড়িওয়ালা আজকে সাহসটা বাইরে গেছে, কথা কয় না। কিশোরগঞ্জে 2 বার দৌড়ানি খাইছি, কথা কয় না। তো একটা রাগ আছে না শরীরে, একবার পুলিশ লাইনে দৌড়ানি খাইছি, আবার আরেকবার এদিকে দৌড়ানি খাইছি আপনাদের আশপাশে। দৌড়ানি খাইয়া রাগের মাথায় রাগ ছাড়তেছি, কথা কয় না কেন। বাবার বলে মগের মুল্লুক এই দেশটাকে বানাইয়া যখন তখন যাকে থাকে দরে দরে মারিলা, আমরা তাদের বদলা নেব, রাজি আসি না নাই, কথা কয় না। আমরা তাদের বদলা নেব, আমরা তাদের বদলা নেব, আমরা তাদের বদলা নেব। কোথায় গেলা পালাইয়া, জন্মের তোর ঠিক থাকিলে আয়না দেশে ফিরিয়া, জন্মের তোর ঠিক থাকিলে আয়না দেশে ফিরিয়া। বুবু হাসিনা কোথায় গেলে তুমি পালাইয়া, বুবু হাসিনা কোথায় গেলে তুমি পালাইয়া। পালাবো না তুসবি তুমি জপিলা, আমি পালাবো না, আমি পালাবো না, কথা কয় না। টেলিভিশনে আসলেই বলতো আমি পালাবো না, আমি আমার বাপের সাহসী মেয়ে, আমি পালাবো না, কথা কয় না। পালাবো না, পালাবো না তসবি তুমি জপিলা, তোমার দলের লম্পট আর চোরদের রাইখা পলাইলা, ঠিক না ঠিক জোরে বলা। এক মন্ত্রীর এক ভূমিমন্ত্রীর 366টা বাড়ি পাইছে বিদেশে, কথা কয় না। কয় মন্ত্রীর? এক ভূমিমন্ত্রীর লন্ডনে বাড়ি, দুবাইয়ে বাড়ি, কাতারে বাড়ি, মালয়েশিয়া বাড়ি। চিন্তা করেন একজন মন্ত্রী যদি আমাদের দেশের টাকা, আমাদের টাকা, জনগণের টাকা লুইটা নিয়ে বিদেশে 363টা বাড়ি করে, আরো যে মন্ত্রী এমপি আছে তারা কি করছে, কথা কয় না। চোর আর লম্পট, কথা কয় না কেন। এই চোর আর লম্পটে কতগুলো টাকা আমাদের দেশ থেকে বাইরে করে নিছে। পালাবো না, পালাবো না তাসবি তুমি জপিলা, তোমার দলের লম্পট আর চোরদের রাইখা পলাইলা। তুমি বাবু নিমক হারাম, তুমি বাবু নিমক হারার, তুমি বাবু নিমক হারাম নিজের বুঝটাই বুঝিলা, তুমি বাবু নিমক হারাম নিজের বুঝটাই বুঝিলা। গেলা তুমি পলাইয়া পলাইয়া, বাবু হাসিনা কেন গেলা তুমি পলাইয়া। দেশটা দাদার হাতে দিতে তুমি বাবু বারে বার পিলখানা আর শাপলাতে মারলা তুমি আমাদের, ঠিক না ঠিক জোরে বলা। শাপলাতে গুলি খাইছিলাম এখানে, এখানে কোথায়, এই যে এখানে গুলি আমার পাগড়ি ছিদ্র কইরা পুলিশে মারছিল, আবার টার্গেট কইরা। সাদা পাগড়ি তো, বাতি নাই মতিঝিলে, কি নাই বাতি নাই, অন্ধকার। সাদা পাগড়ি তো অন্ধকারে মুটমিট আওয়াজে দেখা যায়, কথা কয় না। তো মার তো এইখানে মারছে, ওই পাগড়ি দেখা এখানে, ভাবছে এটাই মাথা, কোনটা ভাবছে এটাই মাথা, সাদা সাদা লাগে বন্দুকের গুলিটা পাগড়ির দিকে ডুইকা আমার মাথার যে সারা, উপরের যে সারা একটু নিয়া গুলি পাগড়ি একসাথে গেছে, আর আমি রক্তাক্ত হইয়া নিচে পড়ে গেছি। আচ্ছা শুনেন, একটা গুলি যদি আপনার খুলি নিয়ে খুলির উপরের এই যে চপটা নিয়ে যায় কেমনটা লাগবে? রক্তে লালে লাল হয়ে গেছিল, সাদা একটা পাঞ্জাবি পায়জামা পুরা লাল হয়ে গেছিল। হাসপাতালে ছিলাম, আল্লাহ আমারে বাঁচাইছে। শেষ রাত্রে থাকলে তো আরো মাইরা বালাইতো। আহা, শাপলার বিচার করব কি করব না, কথা কয় না, করব কি করব না। শাপলার বিচার বুবু করব, আহো দেশে আহো বাতিজি, দেশে আহো, ঠিক না বেঠিক জোরা বলা। পিলখানা আর শাপলাতে মারলা তুমি আমাদের, ভারতের পিড়িতে পরে, ভারতের পিড়িতে পরে জনগণকে মারিলা, ভারতের পিড়িতে পরে জনগণকে মারিলা, ভারতের পিড়িতে পরে জনগণকে মারিলা। বুবু হাসিনা গেলা তুমি কোথায় পালাইয়া, বুবু হাসিনা গেলাই তুমি কোথায় পালাইয়া, বুবু হাসিনা গেলাই তুমি কোথায় পালাইয়া। আল্লাহ আমাদেরকে এরকম জালেমদের হাত থেকে রক্ষা করুক, সকলে বলুন আমিন। কথা কয় না, আরো জোরে বলেন আমিন।
আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য কি থাকবে? আমরা লক্ষ্য উদ্দেশ্য শুনবো। আজকের মাহফিল হইল সাতারপুর পূর্বপাড়া আল আকসা জামে মসজিদের আল আকসা জামে মসজিদ এবং কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এখানে যা কিছু হবে সব সওয়াবের একটা অংশ কবরবাসীর কবরে যাবে। এখানে কোরআনের আলোচনা, হক কথা, দ্বীনি কথা, নবীজির হাদিস, নবীজির নাত হাম যা কিছু হবে সব